আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু জীবনস লার্নিং জোন। আজকে আমি তোমাদেরকে এটার সমাধানটা দিব। আর একটা কথা বলে রাখি, এটা তোমরা যদি ভালো করে দেখো কালকে পরীক্ষায় ফুল আনসার করে আসতে পারবা। প্লাস হচ্ছে যে আমি এটা সম্পূর্ণটা সলিউশন দিয়ে দিচ্ছি, আর তোমাদের আর কোনো ভিডিও দেখতে হবে না, শুধু আমার এই ভিডিওগুলো দেখলে হবে। শুধু আমি এই তোমাদের ষষ্ঠ শ্রেণীর জন্য একটা ভিডিও বানাচ্ছি। এই একটা ভিডিওই দেখো তোমরা, এখানে একদম সম্পূর্ণ উত্তর আমি করে দিয়েছি। তাহলে চলো শুরু করা যাক। এখানে বলা হয়েছে মূল্যায়নের প্রজেক্টের নাম দায়িত্বশীল ভূমিকায় আমি আমাদের চারপাশে নানা রকম মানুষের বসবাস। তাদের নিশ্চয়ই পরিচয় রয়েছে। আমাদের ক্লাসের প্রত্যেকেরই আত্মপরিচয় রয়েছে। এই পরিচয় রয়েছে সাদৃশ্য ও বৈচিত্র্য। আমরা মূল্যায়ন প্রথম কাজটিতে জোড়ায় সহপাঠীদের আত্মপরিচয় অনুসন্ধান করব। এরপর অতীত ও বর্তমান সময়ের মানুষের জীবন ও জীবিকা তুলনা করব। সেই সাথে ভৌগোলিক পরিবেশে মানুষের জীবন ও জীবিকা শনাক্ত করে তুলনা করব। সবশেষে আমাদের নানা রকম আত্মপরিচয়ের মানুষের সাথে মিলেমিশে থাকার জন্য করণীয় বিষয়ে একটি প্রতিবেদন তৈরি করব। আচ্ছা, তাহলে আসো, কাজ প্রথমে বলা হয়েছে প্রশ্নমালা তৈরি। এটা হচ্ছে প্রশ্ন। আমরা একজন সহপাঠীর পরিবার ও এলাকা বিষয়ক তথ্য সংগ্রহ করব। বৈজ্ঞানিক অনুসন্ধানের ধাপ অনুসরণ করে আমরা এই কাজটি করব। তথ্য সংগ্রহের জন্য নিম্নোক্ত দুটি প্রেক্ষাপটে প্রশ্ন তৈরি করব। ভৌগোলিক প্রেক্ষাপট, আমরা সহপাঠীর পরিবার ও এলাকা যে ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য অবস্থিত তা বিবেচনা, সামাজিক ও সাংস্কৃতিক। এবং এটার প্রেক্ষাপটটা হচ্ছে আমরা সহপাঠীর পরিবারের মানুষের ভাষা, সংস্কৃতি, পোশাক, রীতিনীতি, পেশা ইত্যাদি প্রশ্নগুলো খাতায় এবং উত্তরপত্র লিখবো। এটা হচ্ছে উত্তর। এটা সম্পূর্ণ উত্তর। দেখো কাঁচাকে বলা হয়েছে চলো সহপাঠীকে জানি। প্রশ্নমালা তৈরি। এখানে তোমাকে প্রথমে প্রশ্ন তৈরি করার কথা বলা হয়েছে। আমরা একজন সহপাঠীর পরিবার ও এলাকা সম্পর্কে তথ্য সংগ্রহ করব। বৈজ্ঞানিক অনুসন্ধানের ধাপ অনুসরণ করে এই কাজটি করব। তথ্য সংগ্রহের জন্য আমরা নিম্নোক্ত দুটি প্রেক্ষাপট তৈরি করব। প্রথমটা হচ্ছে ভৌগোলিক প্রেক্ষাপট, তারপরটা হচ্ছে সামাজিক ও সাংস্কৃতিক প্রেক্ষাপট। প্রথমে আমি ভৌগোলিক প্রেক্ষাপটটা বলি। আমরা সহপাঠীর পরিবার ও এলাকা কোন ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্যে অবস্থিত। তারপর প্রশ্নটা হচ্ছে ওই এলাকায় জলবায়ু কেমন। এবং তারপরে প্রশ্নটা হচ্ছে সহপাঠীর বাড়ির আশেপাশে কি ধরনের প্রাকৃতিক সম্পদ রয়েছে। এবং দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে দেখো সামাজিক ও সাংস্কৃতিক প্রেক্ষাপট। সহপাঠীর পরিবারের মানুষের ভাষা, সংস্কৃতি, পোশাক, রীতিনীতি কিরকম। তারপর তাদের পেশা কি, পরিবারের বিশেষ কোনো উৎসব বা ঐতিহ্য কি রয়েছে। তারপর আরেকটা আছে, দেখো এই তোমাকে খ নম্বরে বলা হয়েছে জোড়া গঠন করো। তথ্য সংগ্রহ জোড়া গঠন করে সহপাঠীর কাছ থেকে সাক্ষাৎকারের মাধ্যমে তথ্য সংগ্রহের কাজটি করব। আমরা একে অন্যের কাছ থেকে তথ্য সংগ্রহ করব। প্রত্যেক সাক্ষাৎকারে 20 মিনিট সময় নিব। ফলে দুটি সাক্ষাৎকার 40 মিনিটের মধ্যে শেষ করব। এজন্য আমরা সহপাঠীর কাছ থেকে অনুমতি নিব। শেষ করার পর নিচের সতীর্থ মূল্যায়নের রুবিক্সটি খাতায় লিখে পূরণ করব। আচ্ছা দেখো, এখানে বলা হয়েছে এটার উত্তরটা হচ্ছে আমরা জোড়া গঠন করে সহপাঠীর কাছ থেকে সাক্ষাৎকারের মাধ্যমে তথ্য সংগ্রহ করব। একে অন্যের কাছ থেকে তথ্য সংগ্রহ করব এবং প্রত্যেক সাক্ষাৎকারে 20 মিনিট সময় নেব। দুটি সাক্ষাৎকার 40 মিনিটের মধ্যে শেষ করব। এই জন্য আমরা সহপাঠীর কাছ থেকে অনুমতি নেব। সাক্ষাৎকার শেষে নিচের সতীর্থ মূল্যায়নের রুবিক্সটি খাতায় লিখে পূরণ করব। তারপর দেখো গ নম্বরে বলা হয়েছে তথ্য সাজাই। এখানে প্রাপ্ত তথ্যকে বিশ্লেষণ করে উপরে উল্লেখিত দুটি প্রেক্ষাপটে সহপাঠীর আত্মপরিচয় বিবরণ লিখি। এখানে হচ্ছে প্রাপ্ত তথ্য বিশ্লেষণ করে উপরে উল্লেখিত দুটি প্রেক্ষাপটে সহপাঠীর আত্মপরিচয় বিবরণ লিখবো। আচ্ছা, ঘ নম্বরে বলা হয়েছে সতীর্থ মূল্যায়ন। তোমাকে এখানে মূল্যায়ন করার কথা বলা হয়েছে। এখানে দেখো এটা তোমার থেকে বানাতে হবে। এটা তোমাকে বানানোর জন্য বলা হয়েছে তুমি এটা এরকম করে বানাবা। তারপর আসি পরের প্রশ্নে, সতীর্থ মূল্যায়নের রুব্রিক্স। দেখো এখানের মধ্যে এটা তোমার প্রশ্নের মধ্যে দিয়ে আছে। এটা আমি আনসার করি না, তুমি এখানে জাস্ট হ্যাঁ নাতে টিক চিহ্ন দিলে এটা হয়ে যাবে। দেখো তারপর বলা হয়েছে তারপর এটা হচ্ছে উদ্দীপক। দেখো উদ্দীপক হচ্ছে এটা। এখানের মধ্যে দেখো বলা হয়েছে ছকের মধ্যে দেখো অতীত ও বর্তমান মানুষের জীবন ও জীবিকা। আমরা ষষ্ঠ শ্রেণীর পাঠ্য বইয়ে বাংলা অঞ্চলের ইতিহাসের ভূপ্রকৃতির প্রভাব নামক শিকন অভিজ্ঞতার মানুষ আর ভূপ্রকৃতির সম্পর্কের ইতিহাস অংশ ও বাংলা অঞ্চলের ভূপ্রকৃতি কেমন অংশ থেকে অতীতের ভৌগোলিক পরিবেশ ও মানুষের জীবন জীবিকা বিষয়ক তথ্য সংগ্রহ করব। আচ্ছা, এখন এখানে সেই সাথে আমরা ইতিমধ্যে সহপাঠীকে প্রশ্ন করে যে তথ্য পেয়েছি তার ভিত্তিতে নিচের ছকটি খাতায় লিখে পূরণ করব। লক্ষ্য করব যেন অতীত ও বর্তমানে মানুষের জীবন ও জীবিকার তুলনা আমরা ছক একে ব্যাখ্যা করতে পারি। আচ্ছা দেখো, এখানে তোমরা মেন হচ্ছে তোমাদের প্রশ্নটা বুঝতে হবে। দেখো ছক একের মধ্যে কি বলা হয়েছে, অতীত ও বর্তমানে মানুষের জীবন জীবিকা। অতীত বাংলা অঞ্চলের জীবন জীবিকা, বর্তমানে আমরা সহপাঠী এলাকায় মানুষের জীবন জীবিকা। আচ্ছা, এখানের মধ্যে অতীত ও বর্তমান মানুষের জীবন জীবিকা। এখানে আসলে প্রশ্নটার মধ্যে বলা হয়েছে অতীত এবং বর্তমান মানুষের জীবন জীবিকা সম্পর্কে। প্রথমে ক নম্বরে কি বলা হয়েছে, দেখো অতীত ও বর্তমান মানুষের জীবন জীবিকা। আমরা ষষ্ঠ শ্রেণীর পাঠ্য বই বাংলা অঞ্চলের ইতিহাসের ভূপ্রকৃতির প্রভাব নামক শিকন অভিজ্ঞতা থেকে দেখো মানুষ আর ভূপ্রকৃতি সম্পর্কে ইতিহাস অংশ এবং বাংলা অঞ্চলের ভূপ্রকৃতি কেমন অংশ থেকে অতীতের ভৌগোলিক পরিবেশ ও মানুষের জীবন জীবিকা বিষয়ক তথ্য সংগ্রহ করব। আচ্ছা, এছাড়াও আমরা ইতিমধ্যে সহপাঠীকে প্রশ্ন করে যে তথ্য পেয়েছি তার ভিত্তিতে নিচের ছকটি পূরণ করব। দেখো এখানে একটা নিচে একটা ছক দেওয়া হয়েছে। এই ছকটা তোমার থেকে বানাতে হবে। এটা তোমরা মন দিয়ে দেখো। এখানে বিষয় জীবনযাত্রা এবং জীবিকা।
তারপর এখানে বলা হচ্ছে অতীতে বাংলা অঞ্চলের জীবন ও জীবিকা, তারপর হচ্ছে জমিদার আর জীবনযাত্রার মধ্যে বলা হয়েছে জমিদার, কৃষক, জেলে, তাঁতি, ব্যবসায়ী। তারপর জীবিকাতে বলা হয়েছে কৃষিকাজ, মৎস্য শিকার, তাঁতি, হস্তশিল্প, ব্যবসা। তারপর এখানে বলা হয়েছে বর্তমানে আমার সহপাঠীর এলাকার মানুষের জীবন ও জীবিকা, তারপর হচ্ছে চাকরিজীবী, ব্যবসায়ী, শিক্ষিত, পেশাজীবী, কৃষক ও শ্রমিক। তারপর এখানে হচ্ছে শিল্প কারখানা, ব্যবসা বাণিজ্য, চাকরি, কৃষিকাজ, সেবা খাত। তারপর দেখো খ নম্বরের মধ্যে বলা হয়েছে কি বিভিন্ন ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য এবং মানুষের জীবন জীবিকার ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য মানুষের জীবন ও জীবিকার প্রভাব ফেলে থাকে। যেমন কোন এলাকায় নদী থাকলে সেখানে জেলেদের বসবাস থাকবে। এভাবে বাংলাদেশের বিভিন্ন ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য মানুষের জীবন ও জীবিকার ভিন্নতা দেখা যায়। এখন আমরা বিভিন্ন ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য জীবন ও জীবিকা শনাক্ত করে একটি তুলনামূলক ছক খাতায় লিখবা। দেখো এখানে তোমাকে বইয়ের 62 পৃষ্ঠার রেফারেন্স দেওয়া হয়েছে, তোমরা বইয়ের 62 পৃষ্ঠার অনুসারে চাইলে করতে পারো, আর আমি এখানে একটা আমার মতো একটা সমাধান করে দিয়েছি। তোমরা দেখো ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য মানুষের জীবন ও জীবিকার প্রভাব ফেলে। উদাহরণস্বরূপ কোনো এলাকায় নদী থাকলে সেখানে জেলেদের বসবাস থাকবে। এভাবে বাংলাদেশের বিভিন্ন ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য মানুষের জীবন ও জীবিকার ভিন্নতা দেখা যায়। তা বলা আছে এখন আমরা বিভিন্ন ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্যে জীবন ও জীবিকা শনাক্ত করে একটি তুলনামূলক ছক খাতায় এবং উত্তরপত্রে লিখব। এখন দেখো আমি আসলে আমি এটা এইভাবে বানাইছি, তোমরা সেটা তোমাদের বইয়ের মতো করে বানাতে পারো। দেখো এখানে ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য হচ্ছে নদী সংলগ্ন এলাকা, পাহাড়ি এলাকা, সমতল ভূমি, উপকূলীয় এলাকা এবং বনাঞ্চল। এবং মানুষের জীবন ও জীবিকা হচ্ছে মৎস্য শিকার, নৌকা পরিবহন, কৃষিকাজ, সেচ ব্যবস্থার মাধ্যম, বন্যা প্রতিরোধ। তার বলা হয়েছে জুম চাষ, ফলমূল উৎপাদন, পর্যটন, ব্যবসা, মৃৎশিল্প। তার বলা হয়েছে কৃষিকাজ, ধান, গম, অন্যান্য শস্য, গবাদি পশু পালন, শিল্প কারখানা। তার বলা হয়েছে লবণ উৎপাদন, মাছ ধরার ব্যবসা, নারিকেল ও পাম চাষ, পর্যটন শিল্প, কাঠ সংগ্রহ, বনজ সম্পদ আহরণ এবং পশুপালন, কৃষিকাজ, জুম চাষ। তারপর আসে 3 নম্বরে বলা হয়েছে দায়িত্বশীল ভূমিকায় আমি। দেখো এটা হচ্ছে প্রশ্ন। ক নম্বর হচ্ছে আত্মপ্রতিফলন। আমাদের সমাজে বিভিন্ন আত্মপরিচয় মানুষের বসবাস, আমরা কিভাবে সবার সাথে মিলেমিশে থাকতে পারি তা নিয়ে আমাদের ভাবনাগুলো লিখে ফেলি। দেখো এখানে মধ্যে তোমাকে ভাবনা লিখে ফেলার কথা বলছে। প্রথমটা হচ্ছে আত্মপ্রতিফলন। আত্মপ্রতিফলনের মধ্যে হচ্ছে দেখো আমাদের সমাজে বিভিন্ন ভাষা, সংস্কৃতি, পেশা এবং রীতিনীতি অনুসরণকারী মানুষের বসবাস করে। সবার সাথে মিলেমিশে থাকার জন্য আমরা কয়েকটি ভাবনা লিখতে পারি। দেখো প্রথমটা হচ্ছে সকলের একমত ও অনুভূতির প্রতি সম্মান প্রদর্শন করা। 2 বলা হচ্ছে বিভিন্ন সংস্কৃতি ও প্রথার প্রতি আগ্রহ দেখানো ও শেখা, পারস্পরিক সহযোগিতা ও সহমর্মিতার মাধ্যমে সম্পর্ক গড়ে তোলা, সংকীর্ণ মনোভাব পরিহার করে মুক্তমনা হয়ে ওঠা, বিভিন্ন সম্প্রদায়ের সমস্যাগুলো বোঝার চেষ্টা করা এবং সহায়তা করা। তারপর খ নম্বরে বলা হয়েছে দল গঠন আলোচনা। আচ্ছা তোমাকে কেন দল গঠন আলোচনা করতে বলা হয়েছে? এখানে আমরা 4 জনের একটি দল গঠন করব। দলে বসে আমরা ইতোমধ্যে যে আত্মপ্রতিফলন লিখেছি তা শেয়ার করব। এরপর সমাজের নানা রকম আত্মপরিচয়ে মানুষের সাথে মিলেমিশে থাকার জন্য করণীয় নির্ধারণ করব। দেখো এখানে বলা হয়েছে আমরা 4 জনের একটি দল গঠন করব। দলে বসে ইতোমধ্যে যে প্রতিফলন লিখেছি তা শেয়ার করব এবং এরপর সমাজে নানা রকম আত্মপরিচয় মানুষের মিলেমিশে থাকার জন্য করণীয় নির্ধারণ করব। আচ্ছা দেখো এটা আসলে তোমরা ওখানে বসে করবা। তারপর গ নম্বরে বলা হয়েছে একটা প্রতিবেদন লেখার জন্য। প্রতিবেদন তোমরা চাইলে তোমাদের মতো লিখতে পারো। আমি জাস্ট এখানে বিষয়বস্তুগুলো তুলে এনেছি। দেখো এখানে বলা হয়েছে প্রথমে দেখো দায়িত্বশীল ভূমিকায় আমি শীর্ষক একটি প্রতিবেদন নিম্নলিখিত তোমার বিষয়গুলো থাকতে হবে। দেখো প্রথমে মধ্যে কি আছে, দেখো সমাজে নানা রকম আত্মপরিচয় মানুষের সাথে মিলেমিশে থাকার জন্য আমি কি করতে পারি তার তালিকা করব। এই তালিকা থেকে যে কোনো একটি কাজ কিভাবে বাস্তবায়ন করব তা লিখব। দেখো সমাজের নানা রকম আত্মপরিচয় মানুষের মিলেমিশে থাকার জন্য আমরা সবাই একসাথে কি করতে পারি তার তালিকা করব। 4 নম্বরে বলছে এই তালিকা থেকে যে কোনো একটি কাজ কিভাবে বাস্তবায়ন করব তা লিখব। দেখো এখানের মধ্যে প্রতিবেদনটা আমি এভাবে লিখেছি কারণ আসলে এটা আসলে পয়েন্ট করে করে লিখলে ভালো। দেখো 1 নম্বরে বলা হয়েছে এখন তোমাদের স্কুলে সারা যেভাবে বলে তোমরা ওভাবে লিখবে। দেখো তোমাদের পয়েন্টগুলো একটু মনে রাখবা। আমরা কি করতে পারি? প্রতিবেশী ও সহপাঠীদের সঙ্গে সুসম্পর্ক গড়ে তোলা, বিভিন্ন সম্প্রদায়ের উৎসব ও অনুষ্ঠানে অংশগ্রহণ করা, অন্যের মতামত ও সংস্কৃতির প্রতি শ্রদ্ধাশীল হওয়া, প্রয়োজনে সাহায্যের হাত বাড়ানো, অন্যের কষ্ট ও সমস্যাগুলো বোঝার চেষ্টা করা। 2 বলা হয়েছে আমি কিভাবে বাস্তবায়ন করব। আমি প্রতিবেশীদের সাথে নিয়মিত যোগাযোগ রাখবো এবং তাদের সুখ দুঃখে অংশীদার হব। যদি কোনো সমস্যায় পড়ে আমি নিজে থেকে সহায়তা করব। 3 বলা হয়েছে আমরা সবাই একসাথে কি করতে পারি। দেখো প্রথম বলা হচ্ছে কমিউনিটি প্রোগ্রাম ও উদ্যোগ অংশগ্রহণ করা, সামাজিক সচেতনতামূলক কর্মসূচি আয়োজন করা, তারপর স্থানীয় সমস্যাগুলো সমাধানের জন্য একসাথে কাজ করা, স্কুল ও কলেজের সাংস্কৃতিক বিনিময় অনুষ্ঠান আয়োজন করা, তারপর হচ্ছে সামাজিক নিগাত নিরসনের জন্য আলোচনা ও সমঝোতা সভা আয়োজন করা। তারপর 4 নম্বরে বলা হয়েছে আমরা কিভাবে বাস্তবায়ন করব। আমরা স্কুলে বা পাড়ায় একটি সাংস্কৃতিক বিনিময় অনুষ্ঠানে আয়োজন করব যেখানে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ তাদের সংস্কৃতি, পোশাক এবং খাবার সম্পর্কে জানাবে। এতে করে একে অপরের প্রতি শ্রদ্ধা, বোঝাপড়া বৃদ্ধি পাবে। ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। তোমরা যদি ভিডিওটা একবার না পারলে 2-3 বার করে দেখো। আশা করি তোমাদের কালকে পরীক্ষাটা ভালো হবে। তোমাদের সবার জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।